নমস্কার দর্শক বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে আমরা দেখে নিই যে আজকের পর্বে কী হতে চলেছে। এদিকে দেখা যাচ্ছে ঠাম্মির কথা অনুযায়ী সুধা এখান থেকে চলে যায়। তেজের মন তো খুব খারাপ যে উনি ঠাম্মির কথাটাই রাখলেন আর ওনার কথা ভাবলেন না। তেজ বলে, একটা মানুষের শুধু খারাপ দিকগুলোই কেন দেখা হয়? তখন তেজের ঠাম্মি বলে, কেন, তুমি কি বলতে চাইছো? তখন তেজ বলে, তুমি সুধার খারাপ দিকগুলো কেন দেখছো, ভালো দিকগুলো কেন দেখছো না? ঠাম্মি বলে, কারণ ওর গায়ে যে কলঙ্কের দাগ লেগে আছে সেটা মোছা অসম্ভব, হাজার ভালো কাজ করলেও সেটা মোছা যাবে না। ঠাম্মি বলে, যে মেয়ে মানুষ অন্য ছেলের সাথে, অন্য পুরুষ মানুষের সাথে ঘর করে এসেছে তার সাথে তুমি থাকতে চাও দাদুভাই? তেজ ঠাম্মি বলে ওঠে। তখন ঠাম্মি বলে, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, তুমি এটা ভুলে যেও না, তোমার আগেও ওর জীবনে অন্য কেউ ছিল। তখন তেজ বলে, তুমি এটা কেন ভুলে যাচ্ছ, আমার জীবনেও তো একজন ছিল। তখন ঠাম্মি বলে, তুমি বুঝতে পারছো না, তুমি ইমনের সাথে ঘর করনি, কিন্তু ও তার হাজবেন্ডের সাথে ঘর করেছে, সংসার ভেঙে বেরিয়ে এসছে ওই মেয়ে। সংসার করা না মুখের কথা নয়, একজন স্ত্রীকে অনেক আত্মত্যাগ করতে হয় একটা সংসার করার জন্যে। আর যে মেয়ে একবার সংসার ভেঙেছে সে আবারও সংসার ভাঙতে পারে। এদিকে দেখা যাচ্ছে মিডিয়া থেকেও অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে, কারণ তেজ বেকারির গজাননকে বিসর্জন করা হবে। ছোট কাকা বলে, তুই চিন্তা করিস না, আমি দেখছি সুধা কোথায় গেছে। এদিকে সুধা রাস্তা দিয়ে একা একা হাঁটছে আর মনে মনে ভাবছে, আমি কি ঠাম্মি আর মিস্টার বসু মল্লিকের সম্পর্কের মাঝে চলে এসেছি? রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঠাম্মির বলা কথাগুলোই মনে পড়ে তার, আর বলতে থাকে, ঠাম্মি ঠিকই বলেছেন, আমার অতীত আমাকে সারা জীবনের মতো নিয়ে বয়ে বেড়াতে হবে, তার কালো দাগ আমার মাথা থেকে কোনো দিনই মুছবে না। আসলে মানুষের অতীত হয় ছায়ার মতো, চাইলেও সেটাকে দূরে সরানো যায় না। এই সমাজ আমাকে এটা দিয়েই মনে রাখবে যে আমি ডিভোর্সি, লোকে আমার নাম ভুলে গেলেও আমি যে ডিভোর্সি এটা মনে রাখবে। এগুলো কথাই সুধা ভেবে যাচ্ছে, বলে যাচ্ছে আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর ওদিকে দেখা যাচ্ছে ইমন গাছের আড়াল থেকে ইমন ফলো করছে সুধাকে। ইমন বলতে থাকে, কাল তুমি আমার মুখে কালি মেখে কোনো ভালো কাজ করনি সুধা, আজকে গজাননের সাথে সাথে তোমারও বিসর্জন হবে। এদিকে তেজ বেকারির জন্য গজাননের মূর্তি বের করা হয়ে গেছে, বিসর্জনের জন্য সবাই রাস্তা দিয়ে হাঁটছে। গজাননকে সসম্মানের সাথে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে ডলি আর জোসনা তরিতা বৌদির কথাই আলোচনা করছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, তরিতা বৌদি বাড়ির গয়না চুরি করছে। জোসনা বলে, কি সাহস ওর, বিশ্বাস তো আমারও হচ্ছে না, ও নাকি গজাননের হার চুরি করেছে, ভাব, নিজে পড়বে বলে, আর সমস্ত দোষটা লাগিয়ে দিয়েছে সুধার উপর। ডলি বলতে থাকে, নিজে চুরি করে নিজের দোষটা বৌদি ভাইয়ের উপর লাগিয়ে দিয়েছে। মিডিয়া থেকে বিসর্জনকে লাইভ দেখানো হয়। তেজ তো বিসর্জনের জন্য বেরিয়ে পড়েছে, রাস্তা দিয়ে হাঁটছেও আর সুধার কথাই ভেবে যাচ্ছে। আর শুধু বলছেন যে, ঠাম্মির আদেশই সব, আপনি চলে গেলেন আমাকে ছেড়ে, ঠাম্মি যা বলবে আপনি তাই করবেন, আমার কথা একবারও ভাববেন না, আমার ইচ্ছের তো কোনো মূল্যই নেই ওনার কাছে। আর এদিকে সুধা ভাবতে থাকে, আমি কি মিস্টার বসু মল্লিক আর ঠাম্মির স্নেহের মাঝখানে চলে এসেছি? ইমন তো ফলো করতেই আছে সুধাকে, বলে, তোমার মতো বেহেনজির কাছে আমি হেরে যাব? অসম্ভব, তোমাকে আমি ছাড়বো না সুধা, আমি বারবার চেষ্টা করেছিলাম তোমার বিয়ে ভেঙে দেওয়ার, কিন্তু আমি পারিনি। দেখা যাচ্ছে সুধা একটা নদীর ধারে দাঁড়িয়ে আছে আর তাকে ধাক্কা দিয়ে ফেলার জন্য ইমন চেষ্টা করছে। ইমন ধাক্কা দিয়ে ফেলতে যাবে কি, সেখানে ঝিনুক চলে আসে আর ইমন লুকিয়ে পড়ে। ঝিনুক বলে, কি রে, তুই আমাকে দেখে ভয় পেয়ে গেলি? তুই না প্রতিবার ভয় পেয়ে যাস খালি। এদিকে ঝিনুক জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? তখন সুধা বলে, কিছু হয়নি। তখন ঝিনুক বলে, কিছু হয়নি বললেই হলো, দেখি মুখটা দেখা। দেখে যে সুধার চোখে জল, সুধা কাঁদছে। আচ্ছা শোন, আমি সমুদ্রের কাছে না সব শুনেছি, কিছু হয়নি বললেই হলো। শোন, হিটলার দাদি তো সেকেলের মানুষ, ওনার কথায় কিছু মনে করতে আছে নাকি? এখনো পুরো পরিবারকে উনি 40-এর দশকের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভির মধ্যে আটকে রেখেছেন। মেয়েরা হাসতে পারবে না, বাইরে বেরোতে পারবে না, কাজ করতে পারবে না, এসব আবার আজকালকার দিনে হয় নাকি? হ্যাঁ, ওনাকে না আমাদের কালার যুগে ফিরিয়ে আনতে হবে, উইথ স্পেশাল এফেক্ট। ঝিনুক তখন সুধাকে বলে, চল আমরা ওখানে যাই, সবাই খুব মজা করছে, আমরাও খুব মজা করব। এদিকে তো ইমন সাইডে দাঁড়িয়ে ভাবছে, এই ঠিক সময় এই সুধার বোনটা চলে এলো, না হলে আজকে সুধাকে আমি মজা বুঝিয়ে দিতাম। তখন সুধা যেতে চায় না, বলে যে ঠাম্মি চান না যে আমার ছায়াটাও ওখানে পড়ুক। ঝিনুক বলে, তুই কি এখনো ঠাম্মির কথা ধরে বসে আছিস? ধরিস না তো, তুই জানিস তোকে জামাইবাবু কতটা ভালোবাসে। দেখ, যে মানুষ জেগে ঘুমোয় তাকে তুই কোনোদিনই ঘুম থেকে ওঠাতে পারবি না, বুঝতে পেরেছিস? জামাইবাবু তোকে কতটা ভালোবাসে, তুই জামাইবাবুর কথাটা ভেবে কর। তোকে জামাইবাবুর জন্য এই লড়াইটা লড়তেই হবে, এইভাবে তুই হেরে যেতে পারিস না, তার প্রতি তো তোরও কিছু দায়িত্ব কর্তব্য বোধ আছে। এদিকে খুঁজতে খুঁজতে ছোটকাও চলে আসে, বলে, তুমি একবার শুধু গিয়ে দেখো, তুমি ওখানে নেই বলে তেজ কিরকম মনটা খারাপ করে আছে। আচ্ছা, আমরা যদি প্রত্যেকেই মন খারাপ করে গজাননকে বিসর্জন দিই, তাহলে কি এটা আমাদের পরিবারের জন্য ভালো? দেখো সুধা, গজানন যদি চান তাহলে মায়ের ভুল একদিন ঠিক ভাঙবে, কে বলতে পারে, হয়তো আজই বিসর্জনের সময় কোনো চমৎকার ঘটবে। তো দেখা যাচ্ছে
তেজের মেজ কাকার সাথে ইমনের মা লেগে পড়েছে। মনে মনে ভাবছে, বলছে আর কি, এই লোকটাকে বোকা বানিয়ে আমার কাজটা হাসিল করে নিতে হবে। ডলি এদিকে দেখে বলে, এ কি, ইমনের মা এখানে কি করছে? এটা তো দেখছি এটুলির মতো এঁটে গেছে একদম। এদিকে ডলি এসে ওই এটুলির কাছ থেকে, মানে ইমনের মায়ের কাছ থেকে তার কাকাকে সরিয়ে নিয়ে চলে যায়। জ্যোৎস্না তো হাসতে থাকে দেখে। এদিকে দেখা যাচ্ছে একটা ইটে লেগে গাড়ির চাকা উল্টে গজানন পড়তেই যাবে কি, সেই সময় সুধা এসে আটকে নেয় আর গজাননের মূর্তিকে বাঁচিয়ে নেয় পড়তে গিয়ে। এরপরে সুধার বোন আরও ওখানে উপস্থিত সবাই মিলে নাচ করতে থাকে। গণপতি বাপ্পা জয়ধ্বনি দিতে থাকে। সুধাকে দেখে তেজের মন তো খুব খুশি হয়ে যায়। ওখানে উপস্থিত যারা যারা সুধাকে ভালোবাসে সবার মন খুশি হয়ে যায়। ঠাম্মি তো মনে মনে খুব রেগে যান। জ্যোৎস্না মনে মনে বলতে থাকে, এইভাবেই সুধা তোমার বাধা সমস্ত নিয়ম ভাঙবে ঠাম্মি। এই বাড়ির মেয়ে বউরাও মন খুলে আনন্দ করতে পারবে। উচ্ছৃঙ্খল না হয়ে এই নিয়মের বেড়াজাল একদিন সবাই ছিঁড়ে দেবে ঠাম্মি। সুধার হাত ধরেই এই পরিবারের মেয়ে বউরা একদিন মাথা উঁচু করে বাঁচবে। তেজের বাবা বলে, মা, তোমার কথা মেনে সুধা তেজের কাছে যায়ওনি, আর তার ছায়া তেজের উপর পড়তেও দেয়নি। কিন্তু গজাননের এই বিসর্জনটা কিরকম জমিয়ে দিল বলো। এরপরে সুধা তেজেরও হাত ধরে নিয়ে আসে, তেজকে নাচতে বলে। কিছুক্ষণ বাদে দেখা যায় যে সুধা তেজের হাতও ধরেনি, তেজকে নিয়েও যায়নি। তেজ তো সবটা কল্পনা করছিল মাত্র। এদিকে দেখা যাচ্ছে সুধা নাচও করছিল না, এক সাইডে দাঁড়িয়ে আছে। তেজ ভাবে, আমি সবটাই কল্পনা করছিলাম, আমি আপনাকে দেখলে কেন সবটা ভুলে যাই, অন্য সবটা মান অভিমান রাগ দোষারোপ সবটা ভুলে গিয়েছিলাম। তেজ বলে, ঠাম্মি ঠিক শাস্তিই দিয়েছেন, আমি ওনার থেকে যত দূরে থাকি ততই ভালো। উনি তো আমার কাছে থাকতেই চান না, আমার প্রতি ওনার কোনো ভালোবাসা নেই, আমার প্রতি ওনার কোনো টান নেই। এগুলোই ভাবতে থাকে তেজ মনে মনে। সুধা মনে মনে ভাবতে থাকে, এই বছর প্রথম আপনার সাথে আমার গজানন উৎসব পালন করা, কিন্তু আমি চাইলেও আপনার কাছে যেতে পারছি না। আজকের দিনে ঠাম্মির ইচ্ছেকে অমান্য করে আমি ওনাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তাই বলে আপনিও দূরে সরে থাকবেন মিস্টার বসু মল্লিক? তারপর সুধা তেজের দিকে তাকালে তেজ মাথাটা ঘুরিয়ে নেয়, মানে মুখটা ঘুরিয়ে নেয়। আর এদিকে সুধা মুখ ঘুরিয়ে নিলে তেজ সুধার দিকে তাকায়। মনে মনে বলে সুধা, আমার কাছে না থাকুন, আমার আশেপাশে থাকতেও কি আপনি চান না? এতটা অভিমান আপনার? এদিকে দেখা যাচ্ছে ইমন শাড়ি পরে সারা মুখটাতে লাল সিঁদুর মেখে চলে এসেছে, কেউ যাতে তাকে চিনতে না পারে। আর এদিকে ঝিনুক সুধার হাত ধরে নিয়ে গিয়ে কোথায় যেন গেল। সাইডে নিয়ে গিয়ে ঝিনুক বোঝাতে থাকে, যা না একবার জামাইবাবুর কাছে, একবার গিয়ে রাগটা ভাঙানোর চেষ্টা কর, একবার কথা বল। সুধা বলে, না না, উনি সেটা চান না। তখন ঝিনুক বলে, জামাইবাবু কি চাইছেন সেটা আমি বুঝতে পারছি, আর তুই বুঝতে পারছিস না? আমি জানি তুই এখানে আমাদের অনুরোধে আসিসনি, এসেছিস শুধুমাত্র জামাইবাবুর জন্য। সুধা তখন বলে, ঝিনুক, আমি বসু মল্লিক পরিবারের বউ, আর এই পরিবারের ভালোর জন্য আমি এখানে এসেছি, নিজের কর্তব্য পালন করতে এসেছি। ঝিনুক বলে, আর স্ত্রী হিসেবে তোর যা কর্তব্য সেটার কি হবে? এদিকে ইমনের মা বলতে থাকে, লিটিল বেবি আবার কোথায় চলে গেল? আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না তো। এদিকে ইমন ওই সিঁদুর মাখা মুখটা নিয়ে তার মায়ের পাশে এলে তার মা তো তাকে চিনতে পারে না। বলে যে, কি গায়ে ঘেসে আসছো কেন? যাও যাও, দূরে যাও, দূরে যাও। তখন বলে, উফ, আবার কেন গায়ে চলে আসছো? এই সমস্ত ভিখিরিগুলো না, দাঁড়াও আমি টাকা দিচ্ছি তোমাকে। তখন টাকার নোটটা দিয়ে দেয় ইমনের থালাতে। ইমন তখন মুখের ঘুমটাটা সরিয়ে বলে, আরে মম, আমি লিটিল বেবি। তার মা তো দেখে একদম অবাক হয়ে যায়, বলে, বেবি তুমি এসব কি পড়েছো? ইমন বলে, এটা ছদ্মবেশ মম, ওই সুধাকে তেজের জীবন থেকে সরানোর জন্য যা যা করতে হয় আমি আজকে তাই তাই করবো। আই উইল ক্রস অল লিমিট মম। তেজের বাবা বলে, মা, আর যা হচ্ছে ভালোই হচ্ছে, আর তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের পরিবারের উপর দিয়ে যত বিপদ গেছে ওই একজনই বারবার করে এগিয়ে এসেছে, আর সেটা হলো সুধা। জ্যোৎস্না বলে, হ্যাঁ ঠাম্মি, সব কিছু আজকে সুধার জন্যই হয়েছে। জাজেসদের সামনে আমাদের মান রাখা, সব কিছুকে ঠিকঠাকভাবে করা, আমাদের সম্মান রক্ষা করা, সব তো সুধাই করেছে। আর দেখো, একটু আগে গজাননের পড়ে যাওয়ার থেকেও তো বাঁচালো সুধাই। পুরোটাই কিন্তু সুধার জন্য হয়েছে। উজ্জ্বল বলে, জামাই বলে বলছি না, যদি কোনো ভুল করি ক্ষমা করে দেবেন। আমিও দেখেছি সুধা আপনাদের পরিবারের জন্য জান প্রাণ দিয়ে করছে, তাও আপনি ওর উপর রাগ করে থাকবেন? ক্ষমা করে দিন না বেচারিকে। ঠাম্মি বলে, ওই মেয়ের উপর আমি কেন রাগ করে আছি সেটা তোমাদেরকে হাজারবার বললেও বোঝাতে পারবো না। ওই মেয়ে তোমাদের চোখের উপরে পট্টি পরিয়ে রেখেছে, ওই জন্য তোমরা কিছু দেখতে পাচ্ছ না। তাকে এতবার বারণ করা সত্ত্বেও সে এসেছে এখানে। আজ অনেক লোক আছে তাই আমি কিছু বলছি না, যা হবার যা বলার বাড়ি গিয়ে হবে। এদিকে মেজো কাকা বলে, নরম হলে চলবে না, ওই সুধাকে আর তার পরিবারকে টাইট দিতে হলে নিজের মেজাজটাকে বজায় রাখতে হবে। এদিকে ডলি সমুদ্র এরা তেজকে বোঝায় যে, দেখ, তুই তো সবই জানিস, আজকে ঠাম্মি কিছু জানে না তাই ঠাম্মি এরকমটা করছে, কিন্তু তুই তো জানিস যে আজকে এই পুজোটার জন্য বৌদি কত কি করেছে, বৌদি না থাকলে এই পুজোটাই হতো না, তোর উচিত বৌদির পাশে গিয়ে দাঁড়ানো। তেজ বলে, তোর বৌদিকে এত দুর্বল ভাবিস না, কারণ আমার সাহায্যে তার কোনো প্রয়োজনই নেই, না আমাকে বিশ্বাস করেন আর না ভরসা করেন, তাই কোনো পরিস্থিতিতেই চান না যে আমি ওনার পাশে থাকি। এদিকে অনিমেষ সমুদ্রকে বলে, দেখ,
তোর বৌদিকে তো আজকে না না হয় কালকে এই বাড়ি ছেড়ে যেতেই হবে, তো ফালতু চেষ্টা তোর আর করিস না। এদিকে দেখা যায় গণপতি বাপাকে ঘাটে নিয়ে চলে আসা হয়। এদিকে ইমনের মা ইমনকে বলে, দেখো তুমি আজকে কিছু করতে যেও না, আমার মনে হয় আজকের দিনটা এইসব করার জন্য খুব রিস্কি হয়ে যাবে, এত লোকের ভিড় আছে এখানে, তুমি বরঞ্চ প্ল্যানটা পোস্টপন করে দাও, অন্য দিন করো। কিন্তু ইমন কিছুতেই শোনে না। এদিকে ঝিনুক সুধাকে বলে, কিরে তুই ঘাটে নামবি না? তখন বলে, না রে, আমার এখানে আসাটা ঠাম্মি পছন্দ করেননি, এবার যদি আমি ঘাটে নামি তাহলে একটা অশান্তি হবে। ঝিনুক বারবার বলতে থাকে, হিটলারের কথা তুই গায়ে মাখিস না। এরপরে ঝিনুক সুধাকে সবার সামনে সবার কাছে নিয়ে আসে, মানে ঘাটে সবাই যেখানে আছে। এদিকে দেখা যাচ্ছে সুধা আরো এগিয়ে এলে ঠাম্মি আটকে দেয়, বলে, দাঁড়াও, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? তখন সুধা বলে, ঠাম্মি আজকের দিনে গজাননকে আমি একটু, তখন বলে, না, যেই ঘাটে আমাদের গজাননের বিসর্জন হবে সেই ঘাটে তুমি থাকবে না। সুধার তো এটা শুনে মনটা খারাপ হয়ে যায়। তেজের বাবা তখন বলেন, মা একটু রাগটা থামাও, একটু শান্ত হও, সুধা আমাদের সাথে এতখানি এলো। তখন ঠাম্মি বলে, আমি তো ওকে আসতে বলিনি, আমি তোকে বারণ করেছিলাম। বসু মল্লিক পরিবারের বউ সবার সামনে এরকম ধেই ধেই করে নাচে না। আসলে তখন সুধা নেচেছিল, ওটা তেজের কল্পনা ছিল না, আর সেটা ঠাম্মির পছন্দ হয়নি। শ্রীমন্তী, শর্মিলা, ওদের তো আমি বিসর্জনে আসতেও অনুমতি দেইনি, কিন্তু এই মেয়ে সব নিয়ম ভাঙছে, আমি জানি না আর কত মাথা হেট করবে। ছোটকা বলে, কি রে তেজ, মা তো এখনো সুধাকে দোষারোপ করে যাচ্ছেন, তুই কিচ্ছু বলবি না এখনো, চুপ করে থাকবি? তেজ বলে, আমার বলার পরোয়া উনি করেন না, দেখো না, দেখতে থাকো, উনি এখনই নিজেই কিছু একটা বলবেন। সুধা বলে, ঠাম্মি, আমি আপনার নিয়মের অসম্মান করছি না, শুধু আমার একটাই কথা বলার আছে। গজাননের উৎসবে তো সবাই আনন্দ করবে, হৈ হৈ করবে, একসঙ্গে আনন্দ করে সবাই বিসর্জন করবে, সেটাই তো গজানন চান, তাই না ঠাম্মি? তাহলে এতে এত বৈষম্য কেন? এত বড় আনন্দের মুহূর্ত থেকে বাড়ির বউরা সবাই বঞ্চিত কেন থাকবে ঠাম্মি? ঠাম্মি বলে, বাবা, এখন থেকে তুমি এটা নিয়েও আমাকে জ্ঞান দেবে? আমাকে বুঝিয়ে এখন থেকে তোমার থেকে শিখতে হবে কোন নিয়মটা ঠিক আর কোন নিয়মটা ভুল। সুধা তখন কিছু বলতে গেলে ওদিকে মেজো কাকাও সুধার উপর টেম্পার নেয়, বলে, কি কোন সাহসে তুমি মায়ের সাথে তর্ক করছো? হ্যাঁ, আমি বলে, ভুলে যেও না সুধা, আমি কিন্তু এখনো কাননবালা দেবী, বসু মল্লিক বাড়িতে আমার কথার বিরুদ্ধে একটা পাতাও নড়ে না। তেজ তখন আসে, ঠাম্মিকে বলে যে বাড়ির প্রশ্ন, বাড়ির ঝামেলাগুলো এখানে না উঠলেই হয়, এখানে প্রেস আছে, মিডিয়া আছে, এগুলো তো সব খবরে উঠবে এরপরে, আর কিছু বলো না প্লিজ, সুধা আপনি এখানেই থাকুন। তখন সুধা বলে, না মিস্টার বসু মল্লিক, লোক দেখানো অভিনয় করতে আমি শিখিনি, আর না পুজোর দিনে আমি কারোর মনে কষ্ট দিতে চাই, তাই ঠাম্মি যখন চাইছেন না, তখন আমার ছায়া গজাননের বিসর্জনে পড়বে না, আমি এখানে থাকবো না। তখন মেজো কাকা বলে, ঠিক আছে, হালকা করে এবার সরে যাও দেখি। সুধা বলে, হ্যাঁ মেজো কাকু, আমি সরে যাচ্ছি, কারণ আমি বহু আয়োজনে নাই, বরং মন থেকে ঈশ্বরের আরাধনাতে বিশ্বাস করি। আমি জানি সবার উপরে উনি আছেন, আর সবকিছু ওনার ইচ্ছেতেই হয়, উনি যখন চান তখন তাই হবে। আমি দূর থেকেই গজাননকে বিসর্জন বিদায় জানাবো। তেজ তো আরো রেগে যায় মনে মনে, আর বলতে থাকে, বেশ, আপনি যখন চলেই যাবেন ঠিক করেছেন, তবে তাই হোক, আপনাকে ছাড়াই গজাননের বিসর্জন হোক। এরপরে মনে মনে প্রার্থনা করতে থাকে ঠাম্মি, যে এই মেয়েটা যাতে আমার দাদু ভাইয়ের মাথাটা চিবিয়ে খেতে না পারে, এইটুকু দেখো শুধু তুমি। এদিকে তেজের বাবা আর ছোটকা মিলে আলোচনা করতে থাকে, যার জন্য সবকিছু হলো, সবটা হলো, সে এখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এটা কি মানা যায়? জ্যোৎস্না বলে, চিরকাল তো ঠাম্মির আদেশ আমরা মাথা নিচু করে মেনে এসেছি বাবা, এছাড়া আমাদের কাছে আর উপায় বা কি? পুরোহিত মশাই বলেন, ঠাকুর বলছি যে এবার ঘট বিসর্জন দিতে হবে আর ঠাকুরকে বরণ করতে হবে। এরপরে ঘট বিসর্জন দিতে গিয়ে দেখা যায় ঠাম্মির মাথাটা ঘুরছে, আর সুধার কথাগুলো মাথায় ঘুরতে থাকে। সুধা দূর থেকে দেখে আর বলে, ওনার কি শরীর খারাপ করছে? মনে হচ্ছে হাত পা কাঁপছেও না। এরপরে ঠাম্মির মাথাটা ঘুরে ওঠে, তেজের ঘাড়ে মাথা রেখে দেয়, উল্টে জানুনি। এরপরে তেজ ঘরটা অন্যজনকে ধরতে বলে, এখনই তো উনি ঠিক ছিলেন, হঠাৎ করে কি হলো? এরপরে ঠাম্মিকে এক জায়গাতে বসিয়ে জল খাওয়ানো হয়। এরপরে ডাক্তারকে ফোন করা হয়, কিন্তু ডাক্তার ফোন তোলেন। এর আগে ঠাম্মির সুগার ফল করেছিল, তখন সুধা বাতাসা জল খাইয়েছিল ঠাম্মিকে, আর ঠাম্মি সুস্থ হয়ে গিয়েছিল। সুধা মনে করে আবারও মনে হয় ঠাম্মির সুগার ফল করেছে। তখন সুধা ঝিনুককে বলে, তুই এই ঘটের জলটা আর এই মিষ্টিটা গিয়ে ঠাম্মিকে ঝটপট খাইয়ে দে, বুঝলি? এরপরে ঠাম্মি সুধার দেওয়া সেই মিষ্টি আর জলটা খেয়ে নেয়। জ্যোৎস্না বলে, এরকম শরীর নিয়ে ঠাম্মি কি করে বরণ করবে? তারপর তো জল টলও বইতে হবে, ঠাম্মি পারবে না, তার চেয়ে আমি করে দিচ্ছি, জ্যোৎস্না বলে। তখন ঠাকুরমশাই বলে, না না, তুমি পারবে না, তুমি তো অন্য বংশে, আর বরণ এই বাড়ির বউকেই করতে হবে, আর বেশি দেরি হয়ে গেলে তো বিসর্জনের সময় পেরিয়ে যাবে, শুভ যোগের আর মাত্র 10 মিনিট বাকি আছে। এদিকে ঠাম্মি কিছুতেই উঠতে পারছে না জায়গা ছেড়ে, শরীর খারাপের জন্য। তেজের বাবা বলেন মনে মনে, আমি জানি গজানন এসব কেন করছেন, গজানন তুমি এসব কি করছো, বারবার এইসব বাধা কেন পড়ছে? ঠাম্মি বলতে থাকে। এরপরে তেজের বাবা সুধার হাতটা ধরে দূর থেকে নিয়ে আসে সবার সামনে, আর বলে, ঠাকুরমশাই, এই বাড়ির বড় বৌমা এখানে উপস্থিত, আর সেই এই বাড়ির ঘট বিসর্জন দেবে, গজাননের। আমি আবারও আপত্তি করলে কিছুতেই উঠতে পারে না। মেজো কাকা তো আরেক বদ, আরো উল্টাপাল্টা কথা বলতে থাকে সুধাকে, আর বলে, এই মেয়ে কিচ্ছু করবে না, আমি বরঞ্চ বাড়ি থেকে বৌদিকে ডেকে নিই, আর শর্মিলাকেও। পুরোহিত মশাই বলেন যে এখন অত সময় নেই আমাদের হাতে, এখন যেটা পাওয়া যাচ্ছে সেটাই করতে হবে, নাহলে বিসর্জন আটকে যাবে, পূজা অসম্পূর্ণ থেকে যাবে। জ্যোৎস্নাও রিকোয়েস্ট করতে থাকে ঠাম্মিকে, যে ঠাম্মি দয়া করে সুধাকে বরণ করতে দাও, এছাড়া যে আর কোনো উপায় নেই। ঠাম্মি তখন অনুমতি দিয়ে দেন, ঠিক আছে যাও। সুধা খুশি হয়ে যায়।
তেজ মনে মনে ভাবে অন্ততপক্ষে গজাননের ইচ্ছেতেই তার বরণটা আপনার হাত দিয়ে হবে। বসু মল্লিক বাড়ির বউ তার দায়িত্ব পালন করার সুযোগ পাবে। এরপরে সবাই ঘাটে চলে যায়। সুধা গণেশ ঠাকুরকে বরণ করে। সবাই গণপতি বাপ্পার নামে জয়ধ্বনি দিতে থাকে। এরপরে সুধা গণেশ ঠাকুরের ঘরটাও বিসর্জন করে দেয়। ছোটকা মনে মনে ভাবতে থাকে গজাননের কি লীলা, কখন কার হাতে পুজো নেবেন কেউ জানে না। ঠাম্মি মনে মনে বলেন, এভাবেই তো তোমাকে আমি দেখতে চেয়েছিলাম সুধা, চেয়েছিলাম বাড়ির যোগ্য বউয়ের মতো আমার সব দায়িত্ব তুমি সামলে নাও। কিন্তু তোমার অতীত জেনে যে ধাক্কা আমি খেলাম, তারপরেও কিভাবে মেনে নেব তোমাকে, এগুলোই ভাবতে থাকে ঠাম্মি। ছোটকা ঠাম্মির কাছে গিয়ে বলে, দেখলে তো মা, গজানন শেষ পর্যন্ত এই বাড়ির বৌমার হাতেই পুজো নিল। তুমি এখনো বলবে মা যে সুধা এই বাড়ির যোগ্য বৌমা নয়? ঠাম্মি বলে, বলবো, এখনো বলবো। একটা ডিভোর্সি ঘর ভাঙা মেয়ে কখনো বসু মল্লিক পরিবারের বউ হতে পারে না, যোগ্য বউ হতে পারে না। কেন আবারও এই মেয়ের কাছে আমি হেরে গেলাম গজানন? কি চাইছো তুমি? ঠাম্মি বলতে থাকে মনে মনে। এইভাবে চলতে থাকলে যে এই বাড়ির কেউ আর আমাকে মানবেই না। এদিকে অনিমেষ বলে, আমার বউটা যদি এত বড় ব্ল্যান্ডার না করতো তাহলে আজকে বৌদির জায়গায় ও থাকতে পারতো। কাকা বলে, চুপ করো তো, এখন তোমার মাথায় এলো সেটা? কতবার বলেছি বউকে হাতের মুঠোয় রাখো, বেশি বাড়তে দিও না, কিচ্ছু হবে না তোমাদের দ্বারা। ইমন বলে, যত ইচ্ছে পুজো করে নাও সুধা, আজ তোমাকে তোমার গজাননও বাঁচাতে পারবেন। ঠাম্মি বলে, দাদু ভাই তুমি নিচে নামবে না, তোমার জলে ফাড়া আছে। ইমনও চলে যায়। কি করবে কে জানে। এদিকে ইমনের মা ঠাকুরকে ডাকে, আমি তোমাকে কোনোদিনও ডাকিনি ঠাকুর, ভক্তিও করিনি, তবে প্লিজ দেখো আমার মেয়েটা যেন ধরা না পড়ে যায়। এদিকে ঠাম্মি জ্যোৎস্নাকে বলে, তুই তেজকে জলের ধারে যেতে বারণ কর, ফাড়া আছে, আমার ভয় লাগছে। এদিকে জ্যোৎস্না গিয়ে সুধাকে আটকায়, তেজকে আটকায়। আর তেজ বলে, আপনি সাবধানে যাবেন। সুধা যায় বিসর্জন করতে, বলে একটু সাবধানে, জল কিন্তু গভীর আছে। সুধা বলে, চিন্তা করবেন না, আমি বাগবাজারের মেয়ে, গঙ্গায় বড় হয়েছি। তখন বলে, আপনি যাই বলুন না কেন, একটু সাবধানে। তখন তেজকে ছুতেও বারণ করে যে ঠাম্মি বারণ করেছে বলে। তেজ বলে, আমি ঠিক আপনার পেছনেই আছি, কোনো অসুবিধে নেই। সুধা বলে, আপনি চিন্তা করবেন না, আপনি চলে যান, আমি করে নিচ্ছি। তেজ তো কিছুতেই শোনে না, সুধাকে বোঝাতে থাকে। এরপরে তেজকে নিয়ে চলে যায় জ্যোৎস্না। ইমন থাকে জলের ধারে, সুধা থাকে জলের ধারে একা। সেই সময় দেখা যাচ্ছে ইমন সুধার পেছনে চলে আসছে, আর ঠিক সুধার পেছনে গিয়ে বসে পড়ে ইমন। ঝিনুক একটু হলেও ব্যাপারটা লক্ষ্য করে, কিন্তু ওখানে এত লোক উপস্থিত কেউ যেন দেখতেই পাচ্ছে না। এরপরে দেখা যাচ্ছে সুধা যেই পেছন ঘুরবে অমনি ইমন দাঁড়িয়ে পড়ে, সুধাকে ধাক্কা দিয়ে দেয়। আর সবাই অবাক হয়ে যায়, সুধা বলে চিৎকার করে ওঠে। আর সুধাও মিস্টার বসু মল্লিক বলে চিৎকার করে ওঠে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন এক পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।